নমস্কার, আমি সুপর্ণা। আজ আমি আপনাদের শোনাব শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা গৌর মল্লার পর্ব 5। যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। কর্ণসুবর্ণে প্রবেশ করিবার পূর্বে বজ্র যা কয়েকবার জয়নাগের নাম শুনিয়াছিল, নগরে আসিয়া আর শুনতে পায় নাই। তাহাদের গোপন তৎপরতার কোনো চিহ্ন তাহার চোখে পড়ে নাই। ষড়যন্ত্র যে ভিতরে ভিতরে ঘনীভূত হইতেছে, জয়নাগ বিনা যুদ্ধে বিনা রক্তপাতে গৌর রাজ্য করায়ত্ত করিবার কৌশল করিতেছে, বজ্র তাহার কিছুই জানিত না। এমনকি সৌন্ডিক বটেশ্বর ও কবি বিম্বাধর যে এই চক্রান্তে লিপ্ত আছে তাহাও সে সন্দেহ করে নাই। মক্ষিকা যেমন দুষ্ট ব্রণের প্রতি আকৃষ্ট হয়, বটেশ্বর ও বিম্বাধর তেমনি অবৈধ কর্মের প্রতি আকৃষ্ট হইত। তা সে রাজার বিরুদ্ধে ষড়যন্ত্রই হোক আর অসহায় ব্যক্তির ধনভার লাঘব করাই হোক। ইহাদের ন্যায় বিকৃত চরিত্র মানুষ কোনো দেশে কোনো কালে বিরল নয়। ইহারা সিধা পথে চলিতে পারে না। প্রকৃতির বক্রতাবশত কর্কটের ন্যায় বক্র পথে চলে এবং আপন অতি ক্ষুদ্র স্বার্থের জন্য অন্যের মারাত্মক অনিষ্ট করিতে পরান্মুখ হয় না। বজ্রের প্রতি ইহাদের আচরণ এই মনোবৃত্তির একটি দৃষ্টান্ত। বজ্রের সোনার অঙ্গত্রী দেখিয়া বিম্বাধরের লোভ হইয়াছিল, কিন্তু একাকী বজ্রের অঙ্গ হইতে অঙ্গদ অপহরণ করিবার দুঃসাহস তাহার ছিল না। তাই সে বটেশ্বরকে এই কর্মে অংশীদার লইয়াছিল। দুইজনে পরামর্শ করিয়াছিল অঙ্গদটি হস্তগত হইলে ভাগাভাগি করিয়া লইবে। বজ্র নগরে আগন্তুক, তাহাকে মাদক দ্বারা হতচেতন করিয়া অঙ্গদ অপহরণ করিলে অধিক গণ্ডগোলের ভয় নাই, কিন্তু সে অতিশয় বলবান। মাদক প্রভাব হইতে জাগিয়া উঠিয়া সে যে কি কাণ্ড করিবে কিছুই বলা যায় না। ব্যাপারটা জানাজানি হইলে সৌন্ডিকের দুর্নাম হইবে, তাহা বাঞ্ছনীয় নয়। তাই বটেশ্বর ও বিম্বাধর মন্ত্রণা করিয়া এমন পন্থী বাহির করিয়াছিল যাহাতে সাপও মরিবে, লাঠিও ভাঙিবে না। ভাগ্যবশে বজ্রের প্রকৃত পরিচয় তাহারা জানিতে পারে নাই। জানিলে নিশ্চয়ই বজ্রের প্রাণ সংশয় হইত। বটেশ্বর ও বিম্বাধর জয়নাগ কিংবা অগ্নিবর্মার নিকট যদি এই সংবাদ বিক্রয় করিত, তারপর বজ্রকে একদিনও বাঁচিতে হইত না। কিন্তু বজ্রকে দেখিয়া কর্ণসুবর্ণে কেহই চিনিতে পারে নাই। তাহাকে দেখিয়া মানবদেবের পুত্র বলিয়া চিনিতে পারে, এমন মানুষ কর্ণসুবর্ণে অল্পই ছিল। যে 2-4 জন পৌরবৃদ্ধ তাহাকে দেখিয়া মানবদেবের সহিত সাদৃশ্য লক্ষ্য করিয়াছিল, তাহারাও উহা আকস্মিক সাদৃশ্য বলিয়া ধরিয়া লইয়াছিল। মানবদেবের যে পুত্র থাকিতে পারে এ কথা কেহ ভাবিতেই পারে নাই। সে রাত্রে কুহুকে পৌঁছাইয়া দিয়া ফিরিবার পর বজ্র বিলম্বে নিদ্রা গিয়াছিল। পরদিন তাহার নিদ্রাভঙ্গ হইতে বিলম্ব হইল। সে চক্ষু মেলিয়া দেখিল সূর্যদেব দ্বারের ছিদ্রপথে কিরণের তীর নিক্ষেপ করিতেছেন। প্রত্যহ উষাকালে উঠিয়া গঙ্গা স্নান করিতে যাওয়া বজ্রের অভ্যাস হইয়াছিল। ঘাটে ভিড় হইবার পূর্বে সে গিয়া স্নান করিত, শীতল জলে কিছুক্ষণ সাঁতার কাটিত, তারপর ফিরিয়া আসিত। কিন্তু আজ দেরি হইয়া গিয়াছে। বজ্র নিকটে মৌরীর ঘাটে স্নান করিয়া আসিল। বজ্র যখন স্নান করিয়া ফিরিল, তখন বটেশ্বর মদিরা গৃহের দ্বারের নিকট দাঁড়াইয়া একটি লোকের সহিত নিম্নস্বরে কথা কইতেছিল। বজ্র প্রবেশ করিলে লোকটির সহিত তাহার চোখাচোখি হইয়া গেল। বজ্র চিনিল, রাঙামাটির মঠের সম্মুখে সারসপক্ষীর মতো এক পায়ে দাঁড়াইয়া যাহাকে ঘুমাইতে দেখিয়াছিল সেই জয়নাগের দলের লোক।
লোকটিও তাহাকে চিনিয়াছিল, কিন্তু যেন চিনিতে পারে নাই এমন ভান করিয়া বটেশ্বরের সহিত আরো দুই একটা কথা বলিয়া তাড়াতাড়ি চলিয়া গেল। অতঃপর সারসপক্ষী ও জয়নাগের চিন্তা বজ্রের মনে অধিকক্ষণ স্থায়ী হইল না। বটেশ্বর তাহাকে প্রাতঃকালীন জলপান আনিয়া দিল। আহার করিতে করিতে বজ্র উৎসুক মনে ভাবিতে লাগিল, আজ রাত্রে কুহু আসিবে। কুহুকে সে গুঞ্জার কথা বলিবে, হয়তো নিজের সত্য পরিচয়ও দিবে। সেদিন বেলা ৩য় প্রহরে বিম্বাধর আসিল। বজ্র মধ্যাহ্নের খড় তাপে শয্যায় শয়ন করিয়া একটু তন্দ্রাচ্ছন্ন হইয়া পড়িয়াছিল। বিম্বাধর ও বটেশ্বর এক ভাণ্ড মদিরা লইয়া তাহার কক্ষে উপস্থিত হইল। বিম্বাধর বলিল, বন্ধু ওঠো, জাগো, জীবন মধুময় করো। বজ্র উঠিয়া বসিল। কি এ? বিম্বাধর বলিল, সুধা, সুধা, কান শোনায় এমন বস্তু আর পাবে না, দুপাত্র খেলেই উঠতে ইচ্ছা করবে। বজ্র হাসিয়া বলিল, আমার ওরবার ইচ্ছে নেই। বিম্বাধর ও বটেশ্বর শয্যা পার্শ্বে উপবিষ্ট হইল। কবি বিম্বাধর বাগ্বৈদগ্য বিকশিত করিয়া বলিল, ভ্রাত মধুমথন, জীবন অনিত্য, সুখ স্বপ্নের ন্যায় ভঙ্গুর, তাকে বুভুক্ষ পিপাসিত করে রেখো না। এসো, যৌবনের যজ্ঞাগ্নিতে সোমরসের আহুতি দাও। সোহা সোহা বলিয়া নিজে এক পাত্র ঢালিয়া এক চুমুকে পান করিয়া ফেলিল। বজ্র তথাপি ইতস্তত করিতেছে দেখিয়া বিম্বাধর গভীর ভৎসনা কণ্ঠে বলিল, ছি বন্ধু, তুমি একজন দিগ্বিজয়ী পিণ্ডবীর, একা ময়রার দোকান উজাড় করে দিতে পারো। তুমি এই ক্ষুদ্র সুধা ভাণ্ড দেখিয়া ভয় পাচ্ছ? কোথায় তোমার দেশ? সে দেশে কি কেউ খেজুরের রস খায় না? তোমরা কি মৎস্য কেবল জল খেয়ে বেঁচে থাকো? এইভাবে ধিক্কৃত হইয়া বজ্র এক পাত্র ঢালিয়া পান করিল। মদিরা অতি সুস্বাদু। পাত্র শেষ করিয়া বজ্র বটেশ্বরকে বলিল, তুমি খাবে না? বটেশ্বর জিভ কাটিল। বিম্বাধর বলিল, ময়রা কি মোদক খায়? স্বজাতি ভক্ষণ হবে যে। এসো, আর এক পাত্র। উভয়ে আর এক পাত্র ঢালিয়া একসঙ্গে পান করিল। বজ্র বলিল, কই, ওরার ইচ্ছা হচ্ছে না তো? হবে হবে, বৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে কি উইপোকার পাখনা গজায়? এসো, আর এক পাত্র হোক। আর এক পাত্র হইল। এই সময় বটেশ্বরের ভিতর কিছু ভর্জিত মৎস্যাণ্ড আনিয়া সম্মুখে রাখিয়া গেল। অবধ অংশ সহযোগে মদিরা আরো মুখরোচক হইয়া উঠিল। বিম্বাধর তখন নানা কৌতুক তৃপ্ত কাহিনী বলিতে আরম্ভ করিল। সে পাঠোদ্দশায় বিদ্যালাভের ব্যাপক দেশে কাশ্মীর গিয়াছিল। তথাকার যুবতীরা কিরূপ তপ্ত কাঞ্চন বর্ণা ও অতিথি বৎসলা তাহারই সরস কাহিনী শুনাইতে লাগিল। কাহিনীগুলি পবিত্র নয়, কিন্তু প্রচুর হাস্যরসে সিঞ্চনে কিঞ্চিৎ শোধিত হইয়াছে। এইভাবে সুধা ভাণ্ডটি দ্রুত নিঃশেষিত হইয়া আসিল। বজ্র বেশ একটু লঘু উৎফুল্লতা অনুভব করিতেছে, প্রাণ খুলিয়া হাসিতেছে, কিন্তু নেশার ঘোরে অচিরাত ভূমিশয্যা গ্রহণ করিবার কোনো লক্ষণ তাহার নাই। বরং কবি বিম্বাধরের চক্ষু ঢুলুঢুলু হইয়া আসিয়াছে, কথা জড়াইয়া যাইতেছে। বটেশ্বর পাশে বসিয়া সব লক্ষ্য করিতেছিল। ব্যাপার দেখিয়া সে উদ্বিগ্ন হইয়া উঠিল। এইভাবে আরো কিছুক্ষণ চলিলে বিম্বাধরে মাটি লইবে, বজ্রের কিছু হইবে না। বটেশ্বরের দৃঢ় ধারণা জন্মিল, বজ্র পাকা মদ্যপ, এতদিন ছলনা করিতেছিল। এখানে বিম্বাধর ও বটেশ্বর যে ফন্দি আটিয়াছিল তাহা প্রকাশ করা আবশ্যক। সাপও মরিবে, লাঠিও ভাঙিবে না, এই মহাকাব্য ছিল তাহাদের জীবনের মূল মন্ত্র। বজ্রের অঙ্গ চুরি করিতে হইবে, কিন্তু তারপর আত্মরক্ষার উপায় কি? এক, বজ্রকে বিষ প্রয়োগ করা। মরা মানুষ কি করিতে পায়, কিন্তু তাহাতেও সমস্যার সমাধান হয় না, মৃতদেহ লইয়া নতুন সমস্যার উদয় হয়।
মদিরাগৃহে মৃতদেহ আবিষ্কৃত হইলে চণ্ডিকের বধবন্ধ অবশ্যম্ভাবী। মৃতদেহ চুপি চুপি স্থানান্তরিত করা বটেশ্বর ও বিম্বাধরের কর্ম নয়, আরও লোক চাই, তাহা তো জানাজানি হইবে, মন্ত্রগুপ্তি থাকিবে না। বটেশ্বর ও বিম্বাধর বড় চিন্তায় পড়িয়াছে। এমন সময় পানশালায় এক শ্রেষ্ঠী আসিল। শ্রেষ্ঠীর নাম ভুরি বসু। সে ধনবান ব্যক্তি, এইরূপ সাধারণ মদিরাগৃহে কখনো পদার্পণ করে না, নিতান্তই দায়ে পড়িয়া আসিয়াছে। বিম্বাধর তাহাকে সঙ্গে লইয়া আসিয়াছে। ভুরি বসুর কয়েকখানি বাণিজ্য তরিয়াছে, তাহারা সমুদ্রে যাইবে। তাহাদের আরব জলদস্যুর আক্রমণ হইতে রক্ষার জন্য জলযোদ্ধার প্রয়োজন, কিন্তু অনেক চেষ্টা করিয়াও ভুরি বসু জলসৈন্য সংগ্রহ করিতে পারে নাই। প্রচুর বেতনের লোভেও কেউ যাইতে চায় না। সিধা পথে বিফল হইয়া ভুরি বসুর বাঁকা পথ ধরিয়াছে। নগরের পানশালায় নানা জাতীয় লোকের যাতায়াত। মদ্যপান করিয়া কেহ কেহ পানশালাতে অজ্ঞান হইয়া পড়িয়া থাকে। অবৈধ উপায়ে লোক সংগ্রহের এমন স্থান আর নাই। ভুরি বসু আসিয়া বটেশ্বরের নিকট প্রস্তাব করিল, তুমি আমার নৌকায় জীবন্ত মানুষ পৌঁছাইয়া দাও, প্রত্যেকটি মানুষের জন্য এক নিষ্ক পুরস্কার দিব, কান খোড়া বিকলাঙ্গ লইব না, প্রয়োজন হইলে আমার নাবিকেরা তোমাকে সাহায্য করিবে। বটেশ্বর দেখিল এই সুযোগ, বজ্রের অঙ্গত্রীও হস্তগত হইবে, উপরন্তু এক নিষ্ক পুরস্কার। পরামর্শ স্থির হইল, ভুরি বসুর বহিত্র যেদিন সমুদ্রে যাইবে তাহার পূর্বদিনে অপরাহ্নে বজ্রকে সুরাপান করাইয়া অজ্ঞান করিবার চেষ্টা করা হইবে। সে অজ্ঞান হইয়া পড়িলে গভীর রাত্রে নাবিকদের সাহায্যে বটেশ্বর তাহাকে ভুরি বসুর তরণীতে আনিবে। কিন্তু বজ্র সুরাপান করিতে সমর্থ না হইতে পারে, তখন তাহাকে ছলচুতায় ভুলাইয়া তরণীতে লইয়া যাইতে হইবে। একবার তরণীতে পদার্পণ করিলে তাহাকে বলপূর্বক ধরিয়ে খোলের মধ্যে বন্দি করিয়া রাখা সহজ হইবে। পরদিন প্রাতে তরণী সমুদ্র যাত্রা করিবে, 2 দিন পরে অকুল সমুদ্রে পৌঁছিবে। তখন বজ্রকে ছাড়িয়া দিলেও ক্ষতি নাই, সে আর ফিরিয়া আসিতে পারিবে না। তখন প্রাণের দায়ে তাহাকে জলদস্যুর বিরুদ্ধে যুদ্ধ করিতে হইবে। এই উপায়ে অন্যান্য পানশালা হইতেও আরো কয়েকজন হতভাগ্যকে বহিত্রে লইয়া গিয়া বন্ধ করিয়া রাখা হইয়াছিল। কাল প্রত্যুষে বহিত্র সমুদ্র যাত্রা করিবে, সুতরাং আজই বজ্রকে হরণ করা চাই। কিন্তু সুরাভাণ্ড শেষ, বজ্র অটল হইয়া বসিয়া আছে এবং মাঝে মাঝে অট্টহাস্য করিতেছে, যেন তাহাদের ব্যঙ্গ করিয়া হাসিতেছে। বটেশ্বর প্রমোদ করিল। বিম্বাধর তখন মেঘদূত আবৃত্তি করিতেছে, বিদ্যুৎ বস্তং বনিতা ললিতা, ললিতা বনিতা। বটেশ্বর বাধা দিয়া বলিল, ভাই বিম্বাধর, আমাকে এবার উঠতে হবে, হাতিঘাটে কাজ আছে। হাতিঘাটের শব্দটা বটেশ্বরের এমন তীক্ষ্ণভাবে উচ্চারিত করিল যে বিম্বাধরের কানে বিঁধিল। সে সচকিত হইয়া বজ্রকে উত্তম রূপে নিরীক্ষণ করিল, বলিল, আরে তাই তো, ব্যানাচে পড়ে এসেছে, চলো আমাকেও হাতিঘাটে যেতে হবে। তা বন্ধু মধুমদন, তুমি একা থাকবে? তুমিও চলো না আমাদের সঙ্গে, আমোদ করা যাবে। বজ্র প্রত্যহ সন্ধ্যায় হাতিঘাটে গিয়া থাকে, আজ না যাইবার কোনো কারণ নাই। এবার মনে হইল রাত্রে কুহু আসিবে, কিন্তু কুহু আসিবে অনেক রাত্রে, তার জন্য এখন হইতে ঘরে বসিয়া থাকার প্রয়োজন নাই। সে উঠিয়া বলিল, চলো। হাতিঘাটে বিপুল জনসম্বাদ, রথ দোলার ভিড়। আগের দিন ঝড় বৃষ্টিতে কেহ আসিতে পারে নাই, আজ তাই ভিড় বেশি। বহু নাগরিক ছোট ছোট ডিঙিতে চড়িয়া নদী বক্ষে জলবিহার করিতেছে। ধীবরেরা জেলে ডিঙিতে ইলিশ মৎস্য ধরিতেছে। সমুদ্রগামী বহিত্রগুলিও জনসমাগম হইয়াছে। যে বহিত্রগুলি কল্ল প্রত্যুষে যাত্রা করিবে তাহারা যাত্রার জন্য প্রস্তুত হইতেছে। মাল বোঝাই নৌকা ঘাট হইতে গিয়া বহিত্রের গায়ে ফিরিতেছে। নৌকা হইতে বহিত্রের মাল উঠিতেছে।
শূন্য নৌকা ঘাটে ফিরিয়া আসিয়া আবার মাল লইতেছে। বজ্র, বিম্বাধর ও বটেশ্বর ভিড়ের মধ্যে না গিয়া ঘাটের এক কিনারায় উপস্থিত হইল। এখানে কয়েকটি ডিঙি রইয়াছে। ডিঙিতে মাল বোঝাই হইতেছে। একজন সম্ভ্রান্ত দর্শন ব্যক্তি দাঁড়াইয়া কর্ম পরিদর্শন করিতেছে। বিম্বাধর তাহার থেকে অগ্রসর হইয়া গেল। এই যে শ্রেষ্ঠী মহাশয়, কুশল তো? চোখে চোখে ইঙ্গিত খেলিয়া গেল। শ্রেষ্ঠী ভূরিবসুকে বজ্র গত রাত্রে বটেশ্বর ও বিম্বাধরের সহিত মদিরা গৃহের অন্ধকার কোণে মন্ত্রণা করিতে দেখিয়াছিল, কিন্তু এখন চিনিতে পারিল না। শ্রেষ্ঠী বলিল, আপনাদের কুশল তো? বিম্বাধর বলিল, এ পর্যন্ত কুশল। নগরে এক নতুন বন্ধু এসেছেন, তাকে নিয়ে ভ্রমণে বেরিয়েছি। ভূরিবসু সহাস্য মুখে বজ্রকে নিরীক্ষণ করিয়া বলিল, ভালো ভালো, তা চলুন না, নদীবক্ষে বিচরণ করবেন, আমার ডিঙি রয়েছে। বিম্বাধর বজ্রকে বলিল, কি বলো বন্ধু? গঙ্গাবক্ষ থেকে ঘাটের দৃশ্য তুমি বোধহয় দেখনি। অপূর্ব দৃশ্য, দেখবে? বজ্রের কোনোই আপত্তি নাই। চারিজনে একটি শূন্য ডিঙিতে চড়িয়া বসিল। মাঝি কান্ডারি ডিঙি ছাড়িয়া দিল। গঙ্গার বুক আবার ভরিয়া উঠিতে আরম্ভ করিয়াছে। স্বচ্ছ জল খোলা হইয়াছে। তরঙ্গগুলি বড় বড়, তাহাদের উত্থান পতনের একটা ছন্দ আছে। সেই ছন্দে নাচিতে নাচিতে ডিঙি গঙ্গার বুকে পরিক্রমণ করিতে লাগিল। নদী হইতে ঘাটের দৃশ্য সত্যই মনোরম। তার উপর মন্দ মন্দ বাতাস দিতেছে। অন্য ডিঙিগুলি আশেপাশে ঘুরিতেছে। নাগরিকদের ডিঙি হইতে উচ্চ হাস্যের কাকলি, সঙ্গীতের মূর্ছনা ভাসিয়া আসিতেছে। বজ্র মনের মধ্যে মোহমদের আনন্দ অনুভব করিতে লাগিল। বিম্বাধর বজ্রের কানের কাছে বিড়বিড় করিয়া কিছু বলিতেছে। বজ্র কতক শুনিতেছে, কতক শুনিতেছে না। বটেশ্বর জেলে ডিঙি হইতে কয়েকটি সডিম্ব ইলিশ মাছ ক্রয় করিল। মাছগুলি ডিঙির খোলের মধ্যে রাজপুত্রের মতো শুইয়া আছে। সবই যেন একটা সুখ স্বপ্নের ছিন্নাংশ, আনন্দদায়ক কিন্তু অর্থহীন। সূর্যনগরীর পরপারে অস্ত গেল। নিদাগের দ্রুত সন্ধ্যা যেন ধূমল পাখা মেলিয়া ছুটিয়া আসিল। ঘাটের জনমর্দন ছত্রভঙ্গ হইয়া পড়িল। নদীবক্ষের তরণীগুলিও ঘাটে ফিরিল। নগরীর মন্দিরগুলি হইতে দূরাগত মৃদু মন্দে সন্ধ্যারতির শঙ্খ ঘণ্টা বাজিয়া উঠিল। ষড়যন্ত্রকারীরা এই ছায়াম্লান গধূলি লগ্নের জন্যই অপেক্ষা করিতেছিল। ভূরিবসুর সংকেত পাইয়া কান্ডারি পুঞ্জীভূত বৈত্রগুলির দিকে ডিঙি ফিরাইল। সেখানেও নাগরিকদের কর্মতৎপরতা শান্ত হইয়াছে। কিন্তু ডিঙি আসিয়া একটি হাঙরমুখ বহিত্রের পেশে ভিড়িল। ডিঙি হইতে বহিত্রের পট্টপত্তন খানিকটা উচ্চ। প্রথমে ভূরিবসু বহিত্রে উঠিল। কয়েকজন নাবিক গুণবৃক্ষ ঘিরিয়া বসিয়াছিল। তাহাদের হস্ত সংকটে কাছে ডাকিয়া নিম্নেশ্বরে উপদেশ দিল। তারপর ডিঙির দিকে গলা বাড়াইয়া বলিল, কি বন্ধু, তোমরা বহিত্রে উঠবে নাকি? এসো না, আমার মণি ভাণ্ডারের উৎকৃষ্ট আসব আছে, আস্বাদ করে যাও। ডিঙি হইতে বিম্বাধর সহৎসাহে বলিল, নিশ্চয় নিশ্চয়, কি বলো মধুমথন? মধুমথন মুণ্ডটি আন্দোলিত করিয়া হাস্যবিম্বিত মুখে বলিল, নিশ্চয়। তিনজনে একে একে বহিত্রে উঠিল। ডিঙির কান্ডারি বহিত্রের গলদবাহিকার ডিঙি বাঁধিয়া ফেলিল। তারপর চক্ষের পলকে নানাবিধ ব্যাপার ঘটিতে আরম্ভ করিল। একজন নাবিক পিছন হইতে বজ্রের গলায় দড়ি জড়াইয়া টান দিল। অতর্কিত আকর্ষণে বজ্র চিত হইয়া পড়িয়া গেল। তাহার মাথা পাটাতনের কাঠের উপর সজোরে ঠুকিয়া গেল। ক্ষণকালের জন্য সে সংজ্ঞা হারাইয়া ফেলিল। অতঃপর যখন সে সংজ্ঞা ফিরিয়া পাইল, তখন তাহার মনে হইতে মাদকজনিত স্বপ্নাচ্ছন্নতা দূর হইয়াছে। সে অনুভব করিল, একজন লোক তাহার মস্তকের উপর বসিয়া তাহার বাহু হইতে অঙ্গদ খুলিবা লইবার জন্য টানাটানি করিতেছে, এবং আরো কয়েকজন তাহার হাত পা দড়ি দিয়া বাঁধিবার চেষ্টা করিতেছে। মস্তকের উপর বসিয়া যিনি অঙ্গদ উন্মোচনের চেষ্টা করিতেছিলেন, তিনি কবি বিম্বাধর।
বজ্র বাহুর এক প্রবল আস্ফালনে তাহাকে দূরে নিক্ষেপ করিয়া উঠিয়া দাঁড়াইল। কিন্তু নাবিকেরা প্রস্তুত ছিল, একসঙ্গে তাহার ঘাড়ে লাফাইয়া পড়িয়া আবার তাহাকে ধরাশায়ী করিল। বিম্বাধর দূরে ছিটকাইয়া পড়িয়াছিল, সেখান হইতে অস্ত্রাব্য গালিগালাজ বর্ষণ করিতে লাগিল। তাহার একটা আঙুল ভাঙিয়া গিয়াছিল, মস্তকও অক্ষত ছিল না। বহিত্রের উপর এই এক বিচিত্র দৃশ্য। সন্ধ্যার ছায়া রাত্রির অন্ধকারে পর্যবসিত হইতেছে। সেই ঘনায়মান প্রদর্শে পট্টপত্তনের উপর যে এক পাল তরুক্ষুর সহিত এক বন্য বৃষের যুদ্ধ বাঁধিয়া গিয়াছে। বহু হস্ত পদবিশিষ্ট একটি জীবন্ত মাংসপিণ্ড উঠিতেছে পড়িতেছে, গড়াইয়া এদিক ওদিক যাইতেছে, কিন্তু শব্দ অধিক হইতেছে না। কেবল বজ্রের অবরুদ্ধ গর্জনের ফাঁকে ফাঁকে কবি বিম্বাধরের কাঁচা খেউড়ে শোনা যাইতেছে। এতগুলো লোকের সঙ্গে একা যুদ্ধ করিতে করিতে বজ্রের দেহের শক্তিও ক্রমশ বাড়িতেছে। সে সুরা তাহার চেতনাকে আচ্ছন্ন করিয়াছিল, তাহাই যেন মত্ত হস্তির বল হইয়া ফিরিয়া আসিতেছে। নাবিকেরা একে একে তাহার পদাঘাত মুষ্টাঘাতের স্বাদ পাইয়া ভূতাংশই হইতে লাগিল। ব্যাপার দেখিয়া ভুরিবসু ও বটেশ্বর সভয়ে দূরে ছাড়াইয়া রইল। নাবিকেরা একে একে তাহার পদাঘাত মুষ্টাঘাতের স্বাদ পাইয়া ভূতলসায়ী হইতে লাগিল। ব্যাপার দেখিয়া ভুরিবসু ও বটেশ্বর সভয়ে দূরে সরিয়া দাঁড়াইল। তারপর বজ্র প্রবল বেগে নিজ দেহ আবর্তিত করিয়া অবশিষ্ট নাবিকদের নাগপাশ হইতে মুক্ত হইল। হিংস্র প্রজ্বলিত চক্ষে একবার চারিদিক চাহিল, কিন্তু নিকটে কেহ নাই। বিম্বাধর জানু সাহায্যে পলায়ন করিয়াছে। বজ্রের কণ্ঠ হইতে একটি উন্মত্ত হর্ষধ্বনি বাহির হইল। সে বহিত্রের কিনারায় গিয়া অন্ধকার জলে লাফাইয়া পড়িল। সকলে ছুটিয়া গিয়া বহিত্রের কিনারায় দাঁড়াইল, কিন্তু বজ্রকে আর দেখিতে পাইল না। বিম্বাধর তীব্র স্বরে বলিয়া উঠিল, যা, অঙ্গত্যা গেল। বেনের পো, এমন লড়াক এনে দিলাম, ধরে রাখতে পারলে না? ক্রুদ্ধ ভুরিবসু বলিল, আমি মানুষ চেয়েছিলাম, দৈত্য চাইনি। বিম্বাধর বলিল, তুমি একটা মানুষ চেয়েছিলে, আমি 10টা মানুষ দিয়েছিলাম। এখন আমাদের এর পুরস্কার? কথা ছিল বহিত্রে পৌঁছে দিলেই। ভুরিবসু কুটিল ভঙ্গিতে দন্ত বাহির করিয়া বলিল, পুরস্কার নেবে? বটে, পুরস্কার। বটেশ্বর ধূর্ত লোক, সে দেখিল এই সময় শ্রেষ্ঠীর সঙ্গে বিবাদ করিলে বিপদ আছে। সে তাড়াতাড়ি বলিল, না না, পুরস্কার কিসের? চলো বিম্বাধর, আমরা ফিরে যাই। ভুরিবসু অট্টহাস্য করিয়া বলিল, ফিরে যাবে? এই যে ফেরাচ্ছি। ওরে, এ দুটোকে ধর, খোলের মধ্যে বেঁধে রাখ। নেই মামার চেয়ে কানা মামা ভালো, ওদেরই নিয়ে যাব। বিম্বাধর আর্তনাদ করিয়া উঠিল। বটেশ্বর জলে লাফাইয়া পড়িবার উদ্যোগ করিল, কিন্তু তৎপূর্বেই নাবিকেরা তাদের ধরিয়া বাঁধিয়া ফেলিল এবং দড়ি ধরিয়া খোলের মধ্যে টানিয়া লইয়া চলিল। বিম্বাধর বদ্ধভূমিতে নিয়মান শূকরের ন্যায় চিৎকার করিতে লাগিল, আমাকে ছেড়ে দাও, আমি যাব না, আমি লড়াই করতে পারবো না। তাহারা আপন কুটিলতার ফাঁদে আপনই ধরা পড়িয়াছে। জলে লাফাইয়া পড়িয়া বজ্র ডুবিয়া গেল। তারপর অনেক দূর পর্যন্ত ডুব সাঁতার কাটিয়া সে মাথা ঝাড়া দিয়া জাগিয়া উঠিল। চারিদিক অন্ধকার, তীর দেখা যায় না, কেবল গঙ্গার খরস্রোত দুর্বার বেগে তাহাকে টানিয়া লইয়া যাইতেছে। বজ্রের দেহে সামান্য 2-4টি আঁচড় লাগিয়াছিল। মাথায় আঘাত গুরুতর নয়, কিন্তু তাহার মনের মধ্যে একটা বাক্যতীত বিস্ময় জাগিয়াছিল। কি হইল? উহারা কি তাহাকে মারিয়া ফেলিতে চাইয়াছিল? কিন্তু কেন? অঙ্গদের জন্য? বজ্র হাত দিয়া অনুভব করিয়া দেখিল অঙ্গদ যথাস্থানে আছে। উহারা কাড়িয়া লইতে পারে নাই। গঙ্গার বুকে দুর্ভেদ্য অন্ধকার। পশ্চাতে তাহাকে ধরিয়ার জন্য ডিঙা আসিতেছে না, আসিলে তারের শব্দ শোনা যাইত। বজ্র ঘাড় ফিরাইয়া দেখিল পিছন দিকে নগরের 2-4টি মিটিমিটি আলো দূর হইতে ক্রমশ আরও দূরে সরিয়া যাইতেছে। বজ্র আর সাঁতার কাটিতেছিল না, কেবল জলের ওপর গা ভাসাইয়াছিল। তাহার মনে হইল স্রোতের টান আরও বাড়িতেছে। অজ্ঞাত সারে
স্রোতের আকর্ষণে তাহাকে নদীর মাঝখানে টানিয়া লইয়া যাইতেছে। এইভাবে ভাসিয়া চলিলে সে কোথায় ভাসিয়া যাইবে তাহার স্থিরতা নাই। হয়তো সুন্দরবনে গিয়া পৌঁছাইবে, হয়তো সমুদ্রে গিয়া পড়িবে। সমুদ্র কত দূরে তাহা সে জানিত না। বজ্র আবার সাঁতার কাটিতে আরম্ভ করিল। ডান দিকের তীর লক্ষ্য করিয়া সাঁতার দিয়া চলিল। তীর কিন্তু অদৃশ্য, এমনকি তীরাহত জলের কলধ্বনি পর্যন্ত শোনা যায় না। এভাবে অন্ধের মতো অনেকক্ষণ সাঁতার কাটিবার পর স্রোতের বেগ ঈষৎ মন্দীভূত হইল। বজ্র বুঝিল সে স্রোত কাটাইয়া তীর্যকভাবে তীরের দিকে আসিতেছে। তারপরই অকস্মাৎ সে এক নতুন কল্লোল ধ্বনি শুনিতে পাইল। তাহার চারিদিকে উত্তরল তরঙ্গ সংঘাত যেন তাহাকে গ্রাস করিতে উদ্যত হইল। কিন্তু বেশিক্ষণ নয়। বজ্র ভালো সাঁতার জানে, দেহে শক্তিও অসীম। সে তরঙ্গের সহিত যুদ্ধ করিতে করিতে মাথা জাগাইয়া রহিল। তারপর হঠাৎ আবার স্রোতের মত্ততা শান্ত হইয়া গেল। বজ্রের চিন্তা করিবার সামর্থ্য ছিল না। থাকিলে বুঝিতে পারিত যে গঙ্গা ও ময়ূরাক্ষীর সঙ্গম স্থল পার হইয়া আসিয়াছে। আরও কিছুক্ষণ বজ্র নিস্তরঙ্গ জলে ভাসিয়া চলিল। তারপর সহসা একটি আলোকের বিন্দু তাহার চোখে পড়িল। ডান দিকে কিছু সম্মুখে আলোক বিন্দুটি যেন ঊর্ধ্ব হইতে ধীরে ধীরে নামিয়া আসিতেছে। বজ্র আর চিন্তা করিল না। শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করিয়া ওই রক্তাভ বিন্দুটির দিকে সাঁতার কাটিয়া চলিল। ক্রমে সেই ক্ষীণ দীপালোকে তীরের একটি অংশ তাহার চোখে পরিস্ফুট হইয়া উঠিল। প্রশস্ত ঘাট নয়, শীর্ণ এক শ্রেণীর সোপান উচ্চ পার হইতে জল পর্যন্ত নামিয়া আসিয়াছে। একটি কিশোরী মেয়ে প্রদীপ হস্তে ধীরে ধীরে সিঁড়ি দিয়া নামিতেছে। মেয়েটির বয়স 10-11 বছর। গায়ের রং কোমল কালো, মুখে কৌতুক, আগ্রহ, ভীরুতা মেশা একটি ভাব। সে একাকিনী ঘাটে আসিয়াছে। জলে প্রদীপ ভাসাইয়া নিজের সৌভাগ্য গণনা করিবে। মেয়েটি নিম্নতম পৈঠায় আসিয়া বসিল, প্রদীপ পাশে রাখিল, আঙুল জলে ডুবাইয়া মাথায় গঙ্গার জলে ছিটা দিল। তারপর সহসা জলের আলোড়নের শব্দ শুনিয়া ভয় বিস্ফারিত চক্ষে চাহিল। যাহা দেখিল তাহাতে তার বাক নিঃসরণের ক্ষমতা রহিল না। হস্তপদ সঞ্চালনের শক্তিও রহিত হইল। প্রথমে একটা সাদা মানুষের মুখ, তারপর একটা প্রকাণ্ড শরীর আসিয়া ঘাটে ঠেকিল। বজ্র জলে নিমজ্জিত পৈঠার ওপর উঠিয়া বসিল। মেয়েটি অনড় অভিভূত হইয়া চাহিয়া রইল। বজ্র তাহার অবস্থা বুঝিয়াছিল। সে দ্রুত নিঃশ্বাস ফেলিতে ফেলিতে বলিল, ভয় পেও না। মানুষের কণ্ঠস্বর শুনিয়া কিশোরীর মনের অসার ভাব বোধহয় একটু কাটিল। তাহার ঠোঁট দুটি হঠাৎ কাঁপিয়া উঠিল। বজ্র বলিল, হাতি ঘাটে জলে পড়ে গিয়েছিলাম, ভাসতে ভাসতে এসেছি। এবার কিশোরীর সাহস আর একটু বাড়িল। সে অধরে স্ফুরণ সংযত করিয়া কৌতূহলের চক্ষে বজ্রকে দেখিতে লাগিল। দেখিতে দেখিতে বজ্রের প্রগণ্ডে অঙ্গত্রী তাহার চোখে পড়িল। অঙ্গদের বস্ত্রাবরণ সাঁতার কাটিবার সময় খুলিয়া পড়িয়া গিয়াছিল। কিশোরী মন্ত্রমুগ্ধের মতো চাহিয়া রহিল। বজ্র জিজ্ঞাসা করিল, এখান থেকে কাঞ্চনায় ফিরে যাবার পথ আছে? কিশোরী মাথা নাড়িল, না, পথ নেই। কিশোরী বলিল, ময়ূরাক্ষী পার হয়ে কাঞ্চনায় যেতে হয়, এখন খেয়া বন্ধ হয়ে গেছে। বজ্র চিন্তা করিল, কাঞ্চনায় ফিরিয়া গিয়া এবার লাভ কি? কুহু আসিবে, আসিয়া ফিরিয়া যাইবে, তা যাক। এখানে কাছাকাছি বসতি আছে? তুমি এখানে থাকো? হ্যাঁ। তোমার ঘর কে কে আছে? শুধু আমি আর আই বুড়ি, আর কেউ না? পুরুষ নেই? না। তোমাদের চলে কি করে? কাঞ্চনায় শাক পাতা কলামূলো বিক্রি করি। আমাকে আজ রাত্রে তোমাদের ঘরে থাকতে দেবে? কাল সকালেই আমি চলে যাব। আমি জানি না, আই বুড়ি জানে। বেশ, আমাকে আই বুড়ির কাছে নিয়ে চল। আচ্ছা। কিশোরী এতক্ষণ কথা কইতে কইতে অঙ্গত্রী ফিরিয়া ফিরিয়া দেখিতেছিল। এখন আর কৌতূহল সম্বরণ করিতে পারিল না। জিজ্ঞাসা করিল, তোমার টাকা কি সোনার? বজ্র ঈষৎ হাসিয়া বলিল, হ্যাঁ। কিশোরীর মুখে বিস্ময়ের সঙ্গে একটা ভক্তিভাব ফুটিয়া উঠিল।
সে সসম্ভ্রমে বজ্রের মুখের পানে চাহিল, তারপর প্রদীপ তুলিয়া লইয়া বলিল, এসো। তাহার মনের সমস্ত ভয়, শ্রদ্ধা ও সম্ভ্রমে পরিণত হইয়াছে। সিঁড়ি দিয়া উঠিয়া কিশোরী একদিকে চলিল, বজ্র সিক্ত বস্ত্রে তাহার পশ্চাতে চলিল। যাইতে যাইতে সে ভাবিতে লাগিল, আজ রাত্রিটা কোনো ক্রমে কাটাইতে কালই সে গ্রামে ফিরিয়া যাইবে। কর্ণসুবর্ণে আর নয়, যথেষ্ট হইয়াছে। নাগরিক জীবন তাহার জন্য নয়, সে বেতস গ্রামে ফিরিয়া যাইবে, মার কাছে, গুঞ্জার কাছে ফিরিয়া যাইবে। আশ্চর্য, এই যে বিম্বাধর বা বটেশ্বরের প্রতি সে যে বিশেষ ক্রোধ অনুভব করিল না। প্রথমে নাবিকগণ কর্তৃক আক্রান্ত হইয়া তাহার মনে যেরূপ প্রতিক্রিয়া হইয়াছিল, তখন বিম্বাধর বা বটেশ্বরকে হাতের কাছে পাইলে বোধ হয় দু হাতে ছিঁড়িয়া ফেলিত। কিন্তু এখন তাহার মনে সামান্য তিক্ততা ভিন্ন আর কিছু নাই। সর্প দংশন করে, বাঘ ভাল্লুক উদরের দায়ে জীব হিংসা করে, ইহা তাদের স্বভাব। ক্রোধ করিয়া লাভ কি? তাহাদের সংসর্গ হইতে দূরে থাকিলেই হইল। অল্প কিছু দূর চলিবার পর কিশোরী বজ্রকে লইয়া একটি কুঠিরের সম্মুখে উপস্থিত হইল। মাটির কুঠির, খড়ের চাল। আশেপাশে আরো কয়েকটি কুঠির রইয়াছে, তাহা আবছায়াভাবে অনুমান করা যায়। দ্বারের পাশে প্রদীপ রাখিয়া কিশোরী বলিল, তুমি বসো, আমি আইকে ডাকছি। বজ্র ভিজা কাপড়ে দাওয়ার নিচে দাঁড়াইয়া রহিল। কিশোরী ভিতরে গেল। পরক্ষণেই এক বৃদ্ধার স্বর শোনা গেল, ওলো গঙ্গা, তুই এলি? কোথায় গেছিলি বল দেখি। তারপর কিছুক্ষণ নিম্ন স্বরে কথা হইল। বুড়ি বাহিরে আসি বজ্রকে ভালো করিয়া দেখিয়া বলিল, ওমা, এদের সোনার কার্তিক, এসো বাছা এসো। হাতিঘাটে জলে পড়ে গেছিলে? খুব বেঁচে গেছো বাবা, ভগবান রক্ষে করেছে। তো আজ রাত্রিটা আমার দাওয়ায় থাকো, কাঙালের শাক ভাত খাও। হরে গঙ্গা, শুকনো কাপড় এনে দে, পাটি পেতে দে। গঙ্গা শুষ্ক বস্ত্র আনিয়া দিল, দাওয়ায় পাটি পাতিয়া দিল। বজ্র বস্ত্র পরিবর্তন করিয়া পাটিতে লম্বা হইল। ক্লান্তিতে সহিত একটি পরম নিশ্চিন্ততা তাহার দেহ মনে আচ্ছন্ন করিয়া ফেলিল। অল্পকালের মধ্যে সে ঘুমিয়া পড়িল। দণ্ড 2 দিন পরে যখন ঘুম ভাঙিল, তখন গঙ্গা তার পায়ের অঙ্গুষ্ঠ ধরিয়া নাড়া দিতে দিতে বলিতেছে, ওঠো, ভাত হয়েছে, খাবে চলো। বজ্র ঘুম ভরা চোখে উঠিয়া গিয়া খাইতে বসিল। কুটিরে একটিমাত্র ঘরে পিঁড়ি পাতিয়া আসন করা হইয়াছে, সম্মুখে কলা পাতায় স্তূপাকৃত ভাত, গরম ভাতে ঘিয়ের ছিটা, ব্যঞ্জনের মধ্যে ও বেলার শাক চচ্চড়ি, কচু ডাঁটার ঘণ্ট, সরিষা বাটা দিয়ে ইলিশ মাছের ঝাল ও কচুরি। খাইতে খাইতে বজ্রের বেতস গ্রাম ও মায়ের রান্না মনে পড়িয়া গেল। আইবুড়ি একটু বেশি কথা বলে, সে নানা অসংলগ্ন কথা বলিয়া চলিল। তারপর বজ্রের আহার শেষ হইয়া আসিয়াছে, তখন সে বলিল, ঘরে অতিথি আসা তো গেরস্তের ভাগ্যি। তা বাছা, আমার এমন পোড়া কপাল, ঘরে কি ভালো বিছানা আছে? তুমি বড় ঘরের ছেলে, খাট পালঙ্কে শোয়া অভ্যেস, তুমি কি আমার কাঁথা কানিতে শুয়ে ঘুমোতে পারবে? বজ্র বলিল, খুব পারবো আই, আমি তোমাদেরই মতো গায়ের মানুষ, আমার কোনো কষ্ট হবে না। বুড়ি বলিল, তা বললে শুনবো কেন বাছা, তোমার যে সোনার অঙ্গ, আহা, গায়ের রং যেন মলমলের বাঁধা খাড়ি মুসুরি। তাই ভাবছিলাম কি, কোদণ্ড ঠাকুরকে গিয়ে বলি, তিনিই না হয় আজ রাত্রিটা তোমায় ঘরে ঠাঁই দিন। বজ্র চমকিয়া মুখ তুলিল, কোদণ্ড ঠাকুর, তিনি কে? বুড়ি বলিল, বামুন গো, আগে মস্ত লোক ছিল, এখন অবস্থায় পড়ে গেছে, তাই আমাদের মতো চাষি মালিকদের মধ্যে আছেন। তাকেই বলি গিয়ে, তিনি একলা মানুষ, তোমাকে ঘরে থাকতে দিতে পারেন, আমার এখানে তো দাওয়ায় পড়ে থাকতে হবে। বজ্র ভাবিতে লাগিল, ইনিই কি সেই কোদণ্ড মিশ্র যাহার কথা শিলভদ্র বলিয়াছিলেন, তাহার পিতামহ শশাঙ্কদেবের সচিব? কাল প্রাতে বজ্র গ্রামে ফিরিয়া যাইবে, তৎপূর্বে পিতামহের সচিবকে একবার দেখিয়া যাইবে না? আহার সমাধা করিয়া বলিল, বেশ, তিনি যদি আমাকে থাকতে দেন, তার ঘরেই থাকব। আইবুড়ির কুঠিরে কয়েক ঘর অন্তরে কোদণ্ড মিশ্রের গৃহ, ইহাও মাটির কুঠির, খড়ের ছাউনি। গত 20 বছর
কোদণ্ড মিশ্র এই কুঠিরে বাস করিতেছেন। তাহার স্ত্রী পুত্র পরিজন নাই। কোদণ্ড মিশ্রের কুঠিরে প্রদীপ জ্বলিতেছে। বদ্ধ দ্বারের অন্তরালে দুজন বসিয়া মন্ত্রণা করিতেছেন। একজন স্বয়ং কোদণ্ড মিশ্র, অন্য ব্যক্তির নাম কোক বর্মা। কোদণ্ড মিশ্রের সামান্য পরিচয় পূর্বে পাওয়া গিয়াছে। তিনি শশাঙ্কদেবের একজন মন্ত্রী ছিলেন। শশাঙ্কদেবের মৃত্যুর পর মানবদেবের রস্য রাজত্বকালে মন্ত্রীদের মধ্যে প্রাধান্য লইয়া যে প্রতিদ্বন্দ্বিতা আরম্ভ হইয়াছিল, কোদণ্ড মিশ্র তাহাতে জয়ী হইতে পারেন নাই। কুটিলতার যুদ্ধে পরাস্ত হইয়া তিনি রাজসভা ত্যাগ করিয়াছিলেন এবং এই নিভৃত দিন পল্লীতে আসিয়া বাস করিয়াছিলেন। তারপর ভাস্কর বর্মা আসিয়া রাজ্য গ্রাস করিলেন। বিজয়ী মন্ত্রীরা নতুন রাজার কোপনলে ভস্মীভূত হইলেন। কেবল কোদণ্ড মিশ্র বাঁচিয়া গেলেন। ভাস্কর বর্মা অবজ্ঞা ভরে এই স্বয়ং নির্বাসিত মন্ত্রীকে গ্রাহ্য করিলেন না। তদবধি 20 বৎসর ধরিয়া কোদণ্ড মিশ্র নতুন রাজবংশের বিরুদ্ধে ষড়যন্ত্র করিতেছেন। চাণক্য যেমন নন্দবংশ ধ্বংস করিয়াছিলেন, তিনিও তেমন বর্ম বংশ শেষ না করিয়া ছাড়িবেন না। ভাস্কর বর্মার রাজত্বকালে তিনি সুবিধা করিতে পারেন নাই, কিন্তু এখন অগ্নিবর্মাকে পাইয়া আশা হইয়াছে শীঘ্রই তাহার চক্রান্ত ফলবান হইবে। সমস্তই প্রস্তুত, কেবল একটি বাধা। অগ্নিবর্মার পরিবর্তে সিংহাসনে বসিতে পারে এমন যোগ্য ব্যক্তি পাওয়া যাইতেছে না। কোদণ্ড মিশ্রের বয়স এখন 70। অস্থি চর্মসার ব্রাহ্মণ। তাহার জীবনে আর কোনো কাম্য নাই। স্বনির্বাচিত রাজাকে গৌড়ের সিংহাসনে বসাইয়া নিজের মন্ত্রিত্ব করিবেন, এই সংকল্প লইয়া বাঁচিয়া আছেন। আজ রাত্রে কোদণ্ড মিশ্র যাহার সহিত মন্ত্রণা করিতেছেন, সেই কোক বর্মা তাহার অপেক্ষা বয়সে অনেক ছোট। কোক বর্মার বয়স 35-36-এর অধিক নয়, কিন্তু আকৃতি দেখিয়া অধিক বয়স মনে হয়। মাংসলো দেহ, কদাকার মুখে মুসুরিকার চিহ্ন, চক্ষু দুটি কুচের মতো রক্তবর্ণ। তাহার মুখ দেখিয়া ভেকের মুখ মনে করিয়া যায়। কোক বর্মা গৌড় রাজ্যের একজন সেনাপতি। সে জাতিতে উগ্র, বর্ধমান ভুক্তির এক মাণ্ডলিক। উগ্রগণ তৎকালে ক্ষত্রিয় বলিয়া পরিচিত ছিলেন। বাহুবল ও যুদ্ধে প্ররক্ষণের জন্য তাহাদের খ্যাতি ছিল। কোক বর্মা এই উগ্রগণের পরম্পরাগত অধিনায়ক। অগ্নিবর্মার যৌবন রাজত্বকালে সে তাহার বয়স্য ছিল, গুপ্ত ব্যসনে সহযোগিতা করত। তারপর অগ্নিবর্মা সিংহাসনে আরোহণ করিলে তাহার কৃপায় ও উগ্রগণের আধিত্যতা হেতু সেনাপতি পদ লাভ করিয়াছিল। কিন্তু সেনাপতির গুরুদায়িত্বের প্রতি তার বিন্দু মাত্র নিষ্ঠা ছিল না। সে ঘোর নীচকর্মা ও বিবেকহীন পাষণ্ড। চাটুবৃত্তি যেমন তাহার প্রকৃতি সিদ্ধ ছিল, তেমনি প্রয়োজন হইলে কৃতজ্ঞতা করিতেও সে পশ্চাৎপদ ছিল না। রানী শিখরিণীকে যেদিন সে প্রথম দেখিল, সেদিন তাহার অন্তরে কদর্য লালসা উদ্রিক্ত হইয়াছিল। সেই দিন হইতে সে মনে মনে রাজার শত্রু হইয়াছিল। রানী শিখরিণী তখন গুপ্ত প্রণয় লীলা আরম্ভ করিয়াছে। সুতরাং কোক বর্মা আশা জন্মিল সেও বঞ্চিত হইবে না। সে দুতির হস্তে রানীকে লিপি পাঠাইতে আরম্ভ করিল, কিন্তু কোনো ফল হইল না। রানী তাহার ন্যায় কুৎসিত পুরুষকে অনুগ্রহ করিতে সম্মত হইলেন না। কোক বর্মা অনেক চেষ্টা করিয়াও লালসা চরিতার্থ করিতে পারিল না। উপরন্তু তাহার প্রণয়পত্রগুলি রানীর হস্তে মারাত্মক অস্ত্র হইয়া রহিল। এইভাবে ব্যর্থ ও লাঞ্ছিত হইয়া কোক বর্মার লিপ্সা আরো তীব্র হইয়া উঠিল। ছলে বলে যেমন করিয়া হোক রানীকে বশে আনিতে হইবে। কিন্তু শিখরিণী যতই রানীর পদে প্রতিষ্ঠিত আছে, ততদিন তাকে লাভ করে আশা নাই। ধীরে ধীরে কোক বর্মা কোদণ্ড মিশ্রের ষড়যন্ত্রের জালে জড়িত হইয়া পড়িল। বর্তমানে কোক বর্মা ও কোদণ্ড মিশ্রের মধ্যে যে আলোচনা হইতেছে, তাহা নতুন নয়, পূর্বে বহুবার হইয়া গিয়াছে। কোদণ্ড মিশ্র বলিতেছে, কোক বর্মা তুমি রাজা হও, এমন সুযোগ আর পাবে না। কোক বর্মা ভেকমুণ্ড নাড়িয়া বলিল, রাজা হতে চাই না, আমি শুধু রানীকে চাই। কোদণ্ড মিশ্র বলিল, মূর্খ, রাজ্য পেলে সেই সঙ্গে রানীকেও পাবে। দেখো, এখন কর্ণ সুবর্ণে তোমার 2000 উগ্র ছাড়া আর কোনো সৈন্য নেই।
অন্য সব সেনাপতি সৈন্য নিয়ে দণ্ডভুক্তি সীমা রক্ষা করছে। জয়নাককে ঠেকিয়ে রেখেছে। এই সুযোগে তুমি সিংহাসনে বসলে কেউ তোমাকে বাধা দিতে পারবে না। কোকবর্মা দংশষ্ট বহুল হাসিয়া বলিল, ঠাকুর, আপনার কথা শুনতে ভালো, কিন্তু এখন গৌড়ের সিংহাসনে বসা আর শুলে বসা একই কথা। জয়নাক অতি ধূর্ত এবং কুটিল। সে একদিন না একদিন গৌড় গ্রাস করবেই। কোদণ্ড মিশ্র বলিলেন, আমিও ধূর্ত এবং কুটিল। আমি কৌটিল্যের শিষ্য। আমি যতদিন মন্ত্রী আছি ততদিন জয়নাক গৌড়ের দণ্ডস্ফুট করিতে পারিবে না। কোকবর্মা রূঢ়ভাবে বলিল, কিন্তু আপনি আর কতদিন? তারপর? আমার এখনো অনেকদিন বেঁচে থাকার ইচ্ছা আছে। জীবন সম্ভোগ আমার পূর্ণ হয়নি। কোদণ্ড মিশ্র ক্রোধ দমন করিয়া বলিলেন, তুমি অদূরদর্শীর মতো কথা বলছো। রাজার মতো জীবন সম্ভোগের সুযোগ আর কার আছে? আজ তুমি রানীর শিখরণীর জন্য লালায়িত, কাল তার প্রতি তোমার অরুচি হবে, নতুন সম্ভোগ তৃষ্ণা জাগবে। এই সুযোগ ছেড়ো না কোকবর্মা। মানুষের জীবনে এমন সুযোগ একবারই আসে। সমস্ত প্রস্তুত। অগ্নিবর্মার অন্তরঙ্গ অর্জুন সেন তাকে মাদক রস খাইয়ে উন্মত্ত করে রেখেছে। আমার সংকেত পেলেই তাকে বিষ খাওয়াবে। তুমি ইচ্ছা করলে কালই গৌড়ের রাজা হতে পারো। কোকবর্মা কিন্তু ভিচিবার পাত্র নয়। দৃঢ়ভাবে মাথা নাড়িয়া বলিল, ওইটি হবে না। আমি অগ্নিবর্মাকে সিংহাসন থেকে নামাতে রাজি আছি, তার সিংহাসনে বসতে রাজি নই। আমার শেষ কথা শুনুন। অগ্নিবর্মার যদি হঠাৎ মৃত্যু হয়, আমি তার সৈন্য নিয়ে রাজপুরী দখল করব। রাজপুরীতে যা ধনরত্ন আছে লুট করব, রানীকে লুট করব, তারপর নিজের মণ্ডলে ফিরে যাব। ইতিমধ্যে আপনার যাকে ইচ্ছা রাজা করুন, আমার আপত্তি নেই। কোদণ্ড মিশ্র হতাশ হয়ে বলিলেন, কিন্তু রাজা পাবো কোথায়? কেন এমন আছে যাকে দেশের লোক রাজা বলে মেনে নেবে? সেনাপতিরা তাকে স্বীকার করবে। আজ যদি শশাঙ্কদেবের একটা বংশধর থাকতো। শশাঙ্কদেবের বংশধর তখন ঠিক দ্বারের বাহিরে আসিয়া দাঁড়াইয়াছে। বদ্ধ দ্বারে টোকা পড়িল। কোকবর্মা চমকাইয়া তরবারির ওপর হাত রাখিল। কোদণ্ড মিশ্র শঙ্কিতভাবে দ্বারের পারে চাহিল। তখন দ্বারে আবার করাঘাত পড়িল এবং আইবুড়ির স্বরে আসিল, ঠাকুর, জেগে নাকি গো? একবার দোর খুলবে, আমি গঙ্গার আই। কোদণ্ড মিশ্র অনেকটা আশ্বস্ত হইলেন, কিন্তু তাহার শঙ্কা সম্পূর্ণ দূর হইল না। কোকবর্মাকে তিনি নীরব অঙ্গুলি সংকেতে ঘরের একটি কোণ দেখাইয়া দিলেন। কোণে দড়ি হইতে একটি কাপড় শুকাইতেছিল। কোকবর্মা তার পিছনে গিয়ে লুকাইল। কোদণ্ড মিশ্র তখন দীপ হস্তে উঠিলেন, দ্বার খুলিয়া দ্বারের সম্মুখে দাঁড়াইলেন। বিরক্ত স্বরে বলিলেন, এত রাতে তোমার আবার কি চাই গঙ্গার আই? কিন্তু আইবুড়িকে উত্তর দিতে হইল না। তৎপূর্বেই কোদণ্ড মিশ্রের দৃষ্টি বজ্রের ওপর পড়িল। তিনি দ্রুত নিঃশ্বাস টানিয়া বলিয়া উঠিলেন, কে 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 তুমি? বজ্র এতক্ষণ আলোক চক্রের কিনারায় দাঁড়াইয়াছিল। এখন কোদণ্ড মিশ্রের সম্মুখে আসিয়া শান্তস্বরে বলিল, আপনি আর্য কোদণ্ড মিশ্র, শশাঙ্কদেবের মন্ত্রী ছিলেন? কোদণ্ড মিশ্র স্খলিত স্বরে বলিল, হ্যাঁ, তুমি? বজ্র যুক্ত করে প্রণাম করিয়া বলিল, আমার নাম বজ্রদেব। বজ্রদেব, তুমি কি? না না, এখন কিছু বলো না, এসো, আমার ঘরে এসো। কোদণ্ড মিশ্র হাত ধরিয়া বজ্রকে ঘরের মধ্যে টানিয়া লইলেন এবং দ্বার বন্ধ করিয়া দিলেন। আইবুড়ি কিছুক্ষণ হাঁ করিয়া দাঁড়িয়া রইল। তারপর আপন মনে বিজবিজ করিয়া বকিতে বকিতে নিজ গৃহে ফিরিয়া গেল। ঘরের মধ্যে কোদণ্ড মিশ্র কম্পিত হস্তে দীপদণ্ডের প্রদীপ রাখিলেন। দীর্ঘকাল সম্মোহিতের ন্যায় বজ্রের পানে চাহিয়া রইলেন। শেষে বলিলেন, যদি 20 বছর কেটে না যেত, বলতাম তুমি মানবদেব। বজ্র বলিল, মানবদেব আমার পিতা। বৎস, উপবিষ্ট হও। তুমি দৈব প্রেরিত হয়ে এসেছ। তোমার নাম বজ্রদেব। বজ্রের মতোই আমি তোমাকে ব্যবহার করব। উভয়ে উপবিষ্ট হইলেন। এতক্ষণে কোকবর্মা বস্ত্রের অন্তরাল হইতে বাহির হইয়া আসিল। বজ্রকে কুটিল নেত্রে নিরীক্ষণ করিল, এ কে? কোদণ্ড মিশ্র উদ্দীপ্ত চক্ষে বলিলেন, মানবদেবের পুত্র বজ্রদেব। কোকবর্মা, এতদিনে রাজা পাওয়া গেছে। কোকবর্মা বজ্রের প্রতি তীব্র কটাক্ষপাত করিয়া বলিল, মানবদেবের পুত্র?
মানবদেবের পুত্র ছিল না? হতে পারে এই ব্যক্তি তার দাসী পুত্র। বজ্র কোকবর্মার পানে চক্ষু তুলিল, স্থির দৃষ্টিতে তাকে বিদ্ধ করিয়া ধীর স্বরে কহিল, আমার পিতার সঙ্গে আমার মাতার বিবাহ হয়েছিল। কোকবর্মা আর কিছু বলতে যাইতেছিল, কোদণ্ড মিশ্র বাধা দিয়া বলিলেন, ও প্রসঙ্গ অবান্তর। তুমি নিঃসন্দেহে মানবদেবের পুত্র। শুধু তোমার আকৃতি নয়, তোমার বাহুর অঙ্গদ তার সাক্ষী। ও অঙ্গদ আমি চিনি। কর্ণ সুবর্ণে এমন অনেক প্রাচীন লোক আছে যারা তোমাকে মানবদেবের পুত্র বলে চিনিতে পারবে। আমাদের পক্ষে তাই যথেষ্ট। শশাঙ্কদেবের পৌত্রকে সিংহাসনে বসালে গৌড় দেশে কেউ আপত্তি করবে না। কোকবর্মা হঠাৎ ঈষৎ মুখ বিকৃতি করিয়া বলিল, যাক, রাষ্ট্র বিপ্লবের তাহলে আর কোনো বাধা নেই? কোদণ্ড মিশ্র বলিল, না, আর বাধা নেই। কোকবর্মা, তুমি আজ ফিরে যাও। তৈল সৈন্যদল প্রস্তুত রেখো। ঠিক সময়ে আমি তোমাকে সংবাদ পাঠাইব। ভালো। আমার পণ মনে আছে? আছে। তুমি যা চাও তাই পাবে। তোমার বাহু বলই নির্ভর। কোকবর্মা বিদায় লইল। খেয়াঘাটের অন্ধকারে তার ডিঙি বাঁধা ছিল। কোকবর্মা যাইবার সময় বজ্রের সুঠাম সুন্দর দেহের প্রতি একটা সামস্য ঈর্ষাবঙ্কিম দৃষ্টি নিক্ষেপ করিয়া গেল। সুদর্শন পুরুষ যে সহ্য করিতে পারিত না। সে রাত্রে বজ্র ও কোদণ্ড মিশ্রের শয্যা গ্রহণ করিলেন না। প্রদীপের দুই পাশে বসিয়া সমস্ত রাত্রি কথা হইল। কোদণ্ড মিশ্র মাঝে মাঝে উঠিয়া প্রদীপের তৈল পূর্ণ করিয়া দিতে লাগিলেন। বজ্র আপন জীবন বৃত্তান্ত বলিল। গ্রামের জীবন, গ্রাম হইতে যাত্রা, শিলভদ্রের সহিত সাক্ষাৎ, কর্ণসুবর্ণে বাস, বৈত্রে অপহরণের সুচেষ্টা সমস্ত বিবৃত করিল। অপরপক্ষে কোদণ্ড মিশ্র তাহার 20 বর্ষব্যাপী ষড়যন্ত্রের কাহিনী ব্যক্ত করিলেন। অবজ্ঞা, দৈন্য, বিফলতা তাহার সংকল্প টলাইতে পারে নাই। এতদিনে নিয়তির চক্র ঘুরিয়াছে। বর্ম বংশের উচ্ছেদ করিয়া শশাঙ্কদেবের বংশধরকে গৌড় সিংহাসনে বসাইয়া তিনি ব্রত উদযাপন করিবেন। বজ্রবৃদ্ধের আশা আকাঙ্ক্ষার কথা শুনিল, কোনো আপত্তি করিল না। কাল প্রাতে সে যে গ্রামে ফিরিয়া যাইতে মনস্থ করিয়াছিল, তাহা তার মনে রহিল না। বাহিরে কাক কোকিল ডাক শুনিয়া তাহাদের চৈতন্য হইল। রাত্রি শেষ হইয়াছে। কোদণ্ড মিশ্র বজ্রের কাঁধে হাত রাখিয়া বলিলেন, বৎস, যতদিন না রাজপুরী অধিকৃত হয় তুমি এখানেই থাকো। কর্ণ সুবর্ণে ফিরিয়া যাবার প্রয়োজন নেই। আমার অনেক কাজ, অনেক লোকের সঙ্গে সাক্ষাৎ করতে হবে। কর্ণ সুবর্ণে যেতে হবে। আমি গঙ্গাদাইকে বলে দেব, সে তোমার সেবা যত্ন করবে। বজ্র কুটিরের বাহিরে আসিয়া দেখিল সম্মুখে বিপুল বিস্তার ভাগীরথী। পরপারের আকাশে সিঁদুর রং ধরিয়াছে। এখনো সূর্যোদয় হয় নাই। স্রোতের মাঝখান দিয়া একটি হাঙর মুখ বহিত্র ভাসিয়া যাইতেছে। তাহার পিছনে আরো কয়েকটি বহিত্র। তারা সাগরে যাইতেছে। বহিত্রগুলির পত্তপট্টনের ওপর মানুষ চলাফেরা দেখা যাইতেছে। নাবিক পাল তুলিতেছে। গুণবৃক্ষ শীর্ষে আর কাঠের ওপর বসিয়া দিশার উদ্দিক নির্ণয় করিতেছে। বজ্র হাঙরমুখ বহিত্রটিকে চিনিল এবং উহার খোলের মধ্যে যে বিম্বাধর ও বটেশ্বর বন্দী আছে তাহা জানিতে পারিল না। দিনটা আলস্য ও কর্মহীনতার মধ্যে দিয়া কাটিয়া গেল। কোদণ্ড মিশ্র প্রভাতেই স্নানাদি সমাপন করিয়া কোথায় অন্তর্হিত হইয়াছিল। বৃদ্ধের জীর্ণ শরীরে কর্মপ্রেরণা শত গুণ বৃদ্ধি পাইয়াছিল। বজ্রশূন্য কুঠিরে কিয়ৎকাল বসিয়া রহিল। তারপর আলস্য ভঞ্চন করিয়া বাহির হইল। তাহার মনের অবস্থা এখন স্তিমিত। সে যেন বিবাহের বর। তাহাকে ঘিরিয়া সকল তৎপরতা, অথচ সে নিজে নিষ্ক্রিয়। বজ্র বাহিরে আসিয়া কাল রাত্রে যেদিকে হইতে আসিয়াছিল সেই দিকে চলিল। মাঝে মাঝে ছোট ছোট কুঠির, তাহার চারপাশে শাক কন্দ ফল ফুলের উদ্যান। কুটিরগুলিতে মানুষ নাই। বোধহয় সকলেই কর্ণ সুবর্ণে হাটে গিয়াছে। ইহাদের গৃহে চুরি করিবার মতো তৈজস কিছু নাই, তাই তাহাদের মনে কোনো দুশ্চিন্তা নাই। এইরূপ কয়েকটি গৃহের পরে একটি কুটিরের সম্মুখীন হইয়া বজ্র গঙ্গাকে দেখিতে পাইল। গঙ্গা দাওয়ায় বসিয়া পায়ের ওপর সরিতা পাকাইতেছিল। হাসি মুখে বজ্রকে অভ্যর্থনা করিল। বলিল, এসো, আই এক কাঁধে কলা আর এতর নিয়ে কাঞ্চনায় বেচতে গেছে, এক্ষুনি আসবে। গঙ্গা দাওয়ার পাটি বিছাইয়া দিল।
ধামিতে করিয়া এক ধামি মুড়ি ও গুড় আনিয়া বজ্রকে খাইতে দিল। উঠানের লতা হইতে খিরিকা পাড়াইয়া দিল। বজ্র পরম তৃপ্তির সহিত মুড়ি চিবাইতে লাগিল। গঙ্গার আজ আর শঙ্কা সংকোচ নাই। সে সরিতা পাকাইতে পাকাইতে গল গল করিয়া কথা বলিতে লাগিল। আর থাকিয়া থাকিয়া বজ্রের অঙ্গদের পানে বিমুগ্ধ দৃষ্টিতে করিতে লাগিল। বজ্র তাহা দেখিয়া বলিল, দেখবে? বলিয়া অঙ্গদ খুলিয়া তাহার হাতে দিল। গঙ্গা যেন স্বর্গ হাতে পাইল। দুই চক্ষে আনন্দ ও সম্ভ্রম ভরিয়া সে অঙ্গদটি ঘুরাইয়া ফিরাইয়া দেখিতে লাগিল। অনেকক্ষণ দেখিবার পর গভীর পরিতৃপ্তির একটি নিঃশ্বাস ফেলিয়া অঙ্গদ বজ্রকে ফিরাইয়া দিল। বজ্র লক্ষ্য করিল গঙ্গার মুখে ক্ষণেকের জন্য লোভ বা কৃধরতা প্রকাশ পাইল না। যাহাদের কিছু নাই তাহাদের বোধ করি নির্লোভ হইতে পারে। আইবুড়ি ফিরিয়া আসিল। কলা ও ইঁচড় বিক্রি করিয়া সে কাঁকড়া কিনিয়াছে। ঘটা করিয়া অতিথির জন্য পঞ্চব্যঞ্জন রাঁধিতে বসিল। কাঁকড়া কুটিতে বসিয়া গঙ্গা আহ্লাদের সীমা নাই। দ্বীপ্রহরে বজ্র ভাগীরথীতে স্নান করিয়া আসিল। তারপর উদর পূর্ণ করিয়া বুড়ির রান্নার অতি মুখরোচক অন্ন ব্যঞ্জন গ্রহণ করিল। আহারের পর হরিতকি চর্বণ করিতে করিতে বজ্র কোদণ্ড মিশ্রের কুঠিরে ফিরিয়া গেল। দেখিল তিনি এখনো আসেন নাই। সে নলপাটি পড়িয়া শয়ন করিল। কাল রাত্রে জাগরণ গিয়াছে। তাহার চক্ষু মুদিয়া আসিল। ক্রমে সে অশান্ত অর্ধনিদ্রায় আচ্ছন্ন হইয়া পড়িল। যত ঘুম ভাঙিল তখন দিন প্রায় শেষ হইয়া আসিয়াছে। বজ্রের দেহের জরিমা দূর হইয়া বাহির হইয়া আসিল। কোদণ্ড মিশ্রের দেখা নাই। তিনি এখনো ফিরিয়া আসে নাই, কিংবা হয়তো ফিরিয়াছিলেন আবার বাহির হইয়াছেন। বজ্র ঘুমাইয়াছিল, তাই জানিতে পারেন নাই। বজ্র অনিশ্চিতভাবে কিছুক্ষণ ইতস্তত করিল। তারপর ভাগীরথীর তীর ধরিয়া ভ্রমণ বাহির হইল। নিশ্চেষ্টভাবে কুঠিরে বসিয়া থাকিয়া লাভ নাই। সে উত্তর মুখে চলিল। এখানে জনবসতি অধিক নাই। স্থানে স্থানে দু চারটি বিচ্ছিন্ন কুঠির। শূন্য তীর ধরিয়া চলিতে চলিতে সে ক্রমে ময়ূরাক্ষী ও ভাগীরথীর সঙ্গম স্থলে উপস্থিত হইল। ময়ূরাক্ষীর ধারা ভাগীরথীর তুলনায় সংকীর্ণ, কিন্তু সে স্থান দুটি স্রোত মিলিয়া হয়েছে, সেই স্থানের তরঙ্গ সমাকুল। গত রাত্রে বজ্র এই স্রোত অন্ধকারে পার হইয়াছিল। এই সঙ্গমস্থলের অপর পারে কোণের ওপর বহু শিখাভুক্ত তুঙ্গ রাজপ্রাসাদ। এদিকটা প্রাসাদের পশ্চাৎভাগ। দুদিক হইতে উচ্চ প্রাকার আসিয়া নদীর কিনারায় দুই দিকে বিপুল স্তম্ভে পরিণত হইয়াছে। মাঝের অবকাশস্থলে অবরোধের স্নানঘাট। সারি সারি দীর্ঘ সমান্তরাল সোপান উচ্চ সৌধতল হইয়া নামিয়া নদী গর্ভে নিমজ্জিত হইয়াছে। বজ্র দাঁড়াইয়া দেখিতে লাগিল। দুই তীরের মাঝখানে অনুমান ৩-৪টি রজ্জুর ব্যবধান। অস্তমান সূর্যের তীর্যক আলোকে প্রাসাদ ও ঘাট স্পষ্ট দেখা যাইতেছে। প্রাসাদ যেমন সুপ্ত, কোথাও কর্মচঞ্চলতা নাই। ঘাটে কয়েকটি পুরো নারী জলে নামিয়া গা ধুইতেছে। আসন্ন দুর্যোগের কোনো পূর্বাভাস সেখানে নাই। বজ্র ময়ূরাকে তীর ধরিয়া আবার চলিতে লাগিল, কিন্তু তাহার দৃষ্টি পরপারের প্রাসাদের উপর ন্যস্ত হইয়া রহিল। তারপর অন্তরের কোনো বিপুল হৃদয় বেগে উত্থিত হইল না, কেবল নির্লিপ্ত শ্লথ চিন্তার ক্রিয়া চলিতে লাগিল। তার পিতামহের রচিত ওই রাজপুরী কোদণ্ড মিশ্রের চেষ্টা সার্থক হইবে কি? কদর্পহীন বৃদ্ধ ব্রাহ্মণ একটা রাজ্য উলটপালট করিয়া দিবে, ইহা কি সম্ভব? না ইহা স্বপ্ন? রাজপুরী পিছনে পড়িয়া রহিল। বজ্র খেয়াঘাটের নিকট উপস্থিত হইল। এখানে খেয়াঘাটের আশেপাশে জনবসতি অধিক। খেয়া তরী যাত্রীদের পারাপার করিতেছে। ওপারেও ক্ষুদ্র একটি খেয়াঘাট। বজ্র অদূরে উচ্চ পাড়ের ওপর এক বৃক্ষ তলে বসিয়া দেখিতে লাগিল। দর্শনীয় কিছু নয়, তবু তৃপ্ত মনে বসিয়া দেখা যায়। অল্পকাল পরে সূর্যাস্ত হইল। খেয়ার মাঝি নৌকা বাঁধিয়া প্রস্থান করিল। ঘাট শূন্য হইয়া গেল। বজ্র উঠিয়া আবার নদী তীর ধরিয়া ফিরিয়া চলিল। রাজপ্রাসাদের সমান্তরালে আসিয়া দেখিল সেখানে প্রাসাদ ছিল, সেখানে পিণ্ডভূত অন্ধকার। সেই অন্ধকারের জঠর হইতে ২-৪টি বর্তিকার ক্ষীণ রশ্মি নদীবক্ষের প্রতিবিম্ব ফেরিয়া কাঁপিতেছে। বজ্র যখন কোদণ্ড মিশ্রের কুটির সম্মুখে ফিরিয়া আসিল, তখন দিবালোক সম্পূর্ণ লুপ্ত হইয়াছে। কোদণ্ড মিশ্র ফিরিয়াছেন, কুটির কক্ষেই আছেন। বদ্ধ দ্বারের ফাঁকে আলো দেখা যাইতেছে।
বজ্র দাওয়ায় উঠিয়া ঘরের মধ্যে মৃদু জল্পনার শব্দ শুনিতে পাইল। সে দ্বারের বাহিরে দাঁড়াইয়া পড়িল। হয়তো কোনো গৃহ পুরুষ আসিয়াছেন। বজ্র একটু দ্বিধা করিল, তারপর দ্বারের ফাঁক দিয়া তাহার দৃষ্টি ভিতরে প্রবেশ করিল। সেখানে কোদণ্ড মিশ্রের সম্মুখে যাহাকে বসিয়া থাকিতে দেখিল, তাহাতে সে বিস্ময়ে পিছিয়া আসিল। কুহু! কোদণ্ড মিশ্রের সহিত মুখোমুখি বসিয়া কুহু কথা বলিতেছে। তাহার অঙ্গ ঘিরিয়া নীল রঙের উড়না, কিন্তু চিনিতে কষ্ট হয় না। সেই মিষ্ট দুষ্ট হাসি ভরা মুখ। কুহু কোথা হইতে আসিল? কোদণ্ড মিশ্রের সহিত তাহার কি সম্বন্ধ? দ্বারের বাহিরে নির্বাক দাঁড়াইয়া বজ্র শুনিতে পাইল, কোদণ্ড মিশ্র বলিতেছে, এই লিপি নাও, অর্জুন সেনকে আজ রাত্রেই দিও। আর মুখে বলো সমস্ত প্রস্তুত, অমাবস্যার তিথি যেন ভ্রষ্ট না হয়। কুহু বলিব। অমাবস্যা কবে? পরশু। সেই রাত্রিরেই মধ্যযামে? যে আজ্ঞা। আজ তাহলে উঠি, ফিরিতে দেরি করলে রানী সন্দেহ করবে। স্বস্তি। কুহু সন্তর্পণে দাগ খুলিয়া বাহিরে আসিল। তারপর বোঝকে দেখিয়া সেও বজ্র হতবাক চাহিয়া দাঁড়াইয়া রইল। দুজনেই হতবাক। এই সময় ঘরের ভিতর হইতে কোদণ্ড মিশ্রের কণ্ঠস্বর আসিল, কে? বাহিরে কে? বজ্র চমকাইয়া বলিল, আমি বজ্র। এসো বৎস, ভেতরে এসো। বজ্র দ্বিধা ভরে দ্বারের দিকে অগ্রসর হইলে কুহু চকিতে হাত তুলিয়া কি যেন ইশারা করিল। তারপর বাহিরের অন্ধকারে মিলিয়া গেল। ঘরে প্রবেশ করিয়া বজ্র কোদণ্ড মিশ্রের সম্মুখে উপবিষ্ট হইল। বৃদ্ধের মুখে চোখে তীব্র উত্তেজনা, শুষ্ক দেহে তিল মাত্র অবসাদ নাই। তিনি নিম্ন কণ্ঠে আজকের সমস্ত দিনের কর্মতৎপরতা বজ্রকে শুনাইতে লাগিলেন। কর্ণসুবর্ণে এখনো অনেক ধার্মিক ও সম্ভ্রান্ত ব্যক্তি আছে, যাহারা বর্তমান রাজরানীর কুক্রিয়া ও জঘন্য জীবনযাত্রার উত্ত্যক্ত হইয়া উঠিয়াছে। শশাঙ্কদেবের বংশধর সিংহাসনে বসিলে তারা আনন্দিত হইবে, সহায়তাও করিবে। ব্যবস্থা সমস্ত প্রস্তুত। অমাবস্যার রাত্রে অগ্নিবর্মার নারকীয় জীবন শেষ হইবে। পরদিন প্রাতে কোকবর্মার সৈন্যগণের সাহায্যে বজ্র রাজপুরী অধিকার করিবে। নগরের শাসন ডিমডিম প্রচারিত হইবে। অগ্নিবর্মার মৃত্যু ও বজ্রদেবের অভিষেক ঘোষিত হইবে। কোকবর্মা যাহা চায় তাহা লইয়া নিজের দেশে চলিয়া যাইবে। 200 বাছাই করা খাস যোদ্ধা সংগ্রহ করিয়াছে, তাহারা রাজপুরী রক্ষা করিবে। কোদণ্ড মিশ্র তখন নিশ্চিন্ত হইয়া নতুন শাসনতন্ত্র প্রবর্তিত করিবেন। দেশে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়া আসিবে। বজ্র মনোযোগ দিয়া শুনিল, কিন্তু মনের মধ্যে কোনো প্রকার তীব্র আগ্রহ অনুভব করিল না। তাহাকে সিংহাসনে বসাইবার জন্য এত উদ্যোগ আয়োজন, অথচ তাহার অন্তরে যেন এই জটিলতা কুটিলতার সায় দিতেছে না। পিতামহের সিংহাসন তাহার প্রাপ্য, সে তাহা চায়, কিন্তু রাজনীতির কূটচক্র, বিষপ্রয়োগের নরহত্যা সে স্বচ্ছন্দ মনে গ্রহণ করিতে পারিতেছে না। ইহা অপেক্ষা যুদ্ধক্ষেত্রে রক্তস্রোত প্রবাহিত করিয়া এই প্রশ্নে মীমাংসা হইলে সে অধিক সুখী হইত। কিন্তু মনের সূক্ষ্ম ভাবনা মুখে প্রকাশ করিতে সে অভ্যস্ত নয়। প্রকাশ করিয়াই বা লাভ কি? সে শুধু জিজ্ঞাসা করিল, আমার কর্তব্য কিছু আছে কি? কোদণ্ড মিশ্র বলিলেন, উপস্থিত কিছু না। তুমি কেবল অমাবস্যার রাত্রি পর্যন্ত নিজেকে প্রচ্ছন্ন রাখবে, আর কোনো কর্তব্য নেই। আমার ঘরে এখন অনেক লোকের যাতায়াত হবে, তোমাকে এখানে না থাকাই ভালো। তুমি আইবুড়ির ঘরে থাকবে। আরও 2-4 দিন কথার পর বজ্র বাইরে আসিল। আকাশে অসংখ্য নক্ষত্র ফুটিয়াছে। নিম্নে কুঠির গুড়িতে মৃত প্রদীপের ক্ষুদ্র শিখা। বজ্র অন্য মনে আইবুড়ির কুঠিরের দিকে পা বাড়াইয়াছে। এমন সময় একজন আসিয়া তাহার হাত ধরিল। মধুমথন। কুহু। কুহু এতক্ষণ বাইরের অন্ধকারে লুকাইয়া অপেক্ষা করিতেছিল। বজ্র তাহার হাত চাপিয়া ধরিয়া বলিল, তুমি এখানে? কুহু প্রতিধ্বনি করিয়া বলিল, তুমি এখানে? বজ্র সংক্ষেপে নিজের নদী সন্তরণ কাহিনী বলিল। তারপর প্রশ্ন করিল, কিন্তু কোদণ্ড মিশ্রের কাছে তুমি এলে কি করে? তার সঙ্গে তোমার কি সম্বন্ধ? কুহু বলিল, আছে, পরে বলবো। কাল তুমি মদিরা গৃহে গিয়েছিলাম, দেখলাম তোর বন্ধ কেউ নেই। কি দুঃখ যে হয়েছিল। বজ্র লক্ষ্য করিল কুহু হাত ধরিয়া তাহাকে একদিকে লইয়া যাইতেছে। সে বলিল, কোথায় যাচ্ছ? কুহু বলিল, চলো, আমাকে রাজপুরীতে পৌঁছে দেবে। কিন্তু খেয়া তো বন্ধ, নদী পার হতে কি করে? আমার উপায় আছে, এসো। কুহু তাহার বাহুর সহিত বাহু জড়াইয়া লইল।
দুইজনে নক্ষত্রবিদ্ধ অন্ধকারে ভিতর দিয়া চলিল। খেয়াঘাটে খেয়াতলির পাশে একটি মোচার খোলার মতো ছোট্ট ডিঙি বাঁধা আছে, একটি অবরোধে নারীদের ব্যবহৃত ডিঙি। ঘাটের এক কোণে স্তম্ভের গায়ে অর্ধনিমজ্জিত হইয়া বাঁধা থাকে, পুরীর দাসীরা প্রয়োজন হইলে ব্যবহার করে। কুহু ও বজ্র সেখানে উপস্থিত হইলে কুহু বলিল, তুমি আগে ওঠো, বৈঠা ধরো। বজ্র উঠিয়া বসিয়া বৈঠা ধরিল। কুহু পিছনে গুলাইয়া উঠিয়া বাঁধন খুলিয়া দিল। বজ্র জিজ্ঞাসা করিল, রাজপুরী কোন দিকে? কিছুই যে দেখা যাচ্ছে না। কুহু বলিল, ভাবনা নেই, দুবার দাঁড় টেনে স্রোতের মুখে ডিঙি ছেড়ে দাও, আপনি রাজপুরীর ঘাটে গিয়ে লাগবে। বজ্র তাই করিল। আধারে ডিঙি ভাসিয়া চলিল। এতক্ষণে বজ্র অন্তরের মধ্যে একটি সহস্র উত্তেজনা অনুভব করিতে লাগিল। অসংখ্য অপরিচিত ব্যক্তির ভিড়ের মধ্যে ঘুরিতে ঘুরিতে সে যেন হঠাৎ একান্ত আপনারজনকে খুঁজিয়া পাইয়াছে। মনের আনন্দে হাসিয়া উঠিল। সে বলিল, কুহু, তোমার সঙ্গে যে আবার আমার দেখা হবে তা একবারও ভাবিনি। কুহু বলিল, আমিও না, কিন্তু ঘাট এসে পড়েছে। ঘাটের পাশানে ডিঙি ঠেকিল। দুইজনে অবতরণ করিল। কুহু স্তম্ভের গায়ে লোহার আংটায় ডিঙি বাঁধিল। তারপর আসিয়া বজ্রের হাত ধরিল। বজ্র বলিল, এবার আমি ফিরে যাই। কুহু বজ্রের কানের কাছে মুখ লইয়া গিয়া বলিল, মহারাজ বজ্রদেব, আজ আপনাকে ছাড়ব না, দাসীর ঘরে পায়ের ধুলো দিতে হবে। মহারাজ বজ্রদেব! এই সম্বোধন শুনিয়া বজ্র যেন ক্ষণেকের জন্য মন্ত্রমূঢ় হইয়া গেল। কুহু হাত ধরিয়া তাহাকে রাজপুরীর মধ্যে লইয়া চলিল।